সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ম্যাক নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। আপনারা জানেন এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে কথা বলে থাকি, সাথে থাকে দিনের উল্লেখযোগ্য কিছু খবরাখবর বিশ্লেষণ। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দুজন সম্মানিত অতিথি। আমার বাম পাশে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং সাথে আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমির, শাহবাগ পশ্চিম থানা, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের এই সময়ে। অনুষ্ঠানের শুরুতেই আজকের দিনে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে, সেগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিতে চাই। আজকে আমরা দেখেছি সীমান্তে কাঁটাতার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত আনুষ্ঠানিকভাবে কাঁটাতারের বিষয়ে এখনো কিছু অবগত করেনি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কর্মশালায় গিয়েছিলেন, সেখানে গবেষণা উদ্ভাবনে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। সাথে বলেছেন মেধা পাচার কিভাবে রোধ করা যায় সে বিষয়ে উনি গুরুত্ব আরোপ করেছেন। একই সাথে জামায়াতের আমির আজকে চাঁদাবাজির কারণে যে বাজার অস্থির সে বিষয়টা উনি বলেছেন সংবাদ মাধ্যমে। অর্থনীতিতে রাজনৈতিক হস্তক্ষেপ চান না, অর্থমন্ত্রী বলেছেন একটি কর্মশালাতে। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে আজকে খেলার খবর যদি বলি, ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে একটা অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। শুভেচ্ছা বাংলাদেশ টেস্ট দলকে। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি যে আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই কিন্তু কাঁটাতারে বেড়ার একটা ইস্যু কিন্তু চলে এসেছে। উনি অলরেডি বলেছেন কিছু জমি অধিগ্রহণের, বিজিবিকে তিনি বলেছেন বিএসএফকে জমি অধিগ্রহণের জন্য কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য তার মাঠ পর্যায়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। যারই ফলশ্রুতিতে আজকে সচিবালয়ে একটা ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হতে হবে, আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশ কিছু জানায়নি। তাহলে এই কাঁটাতারের ইস্যুটা কিন্তু বাংলাদেশ ভারতের এই সীমান্তবর্তী ইস্যুগুলো অনেক পুরনো, এ নিয়ে অনেক দফায় আলোচনা হয়েছে, ফলপ্রসূ খুব একটা কখনো দেখিনি। এটা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যেই সবসময় থাকে। কি মনে হচ্ছে নতুন সরকার আসে পরে এই জিনিসটা, এইটা কি নতুন কোনো মোড় নিবে নাকি আবারও একটা অনিশ্চয়তার দিকে থাকবে এই সম্পর্কটা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক অ্যাডভোকেট শাহ আলম সাহেব। প্রথমেই আমি বাংলাদেশের টেস্ট দলকে অভিনন্দন জানাতে চাই একটি অবিশ্বাস্য বিজয়ের কারণে। এটা আমাদের অনেক উদ্বেলিত করেছে, আন্দোলিত করেছে, এবং বাংলাদেশের এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি। আপনার যে প্রশ্নটার সমসাময়িক ইস্যুতে বাস্তবিক অর্থেই চলে আসে, এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য আপনি উপস্থাপন করেছেন, এটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে তারা কাঁটাতারের বেড়ার কথা বলেছে। এটা পুরনো ইস্যু, সেটাও আপনি উল্লেখ করেছেন। বিষয়টা হচ্ছে যে পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গে এই উগ্রবাদীদের যে বিজয়, এই বিজয়ের পরে কাঁটাতারের বেড়ার থেকেও সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে সেখানকার যে দীর্ঘদিনের মুসলিম সনাতনীদের একটা চমৎকার বসবাসের যে নিশ্চয়তা ছিল, তাদের এই বিজয়ের পর থেকে মুসলমানদের উপরে যেভাবে নির্যাতনের সংবাদ আমরা গণমাধ্যমে পাচ্ছি, মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, সেখানে গিয়ে বাদ্যবাদনা নিয়ে তারপরে মুসলিমদেরকে যেভাবে আমরা গণমাধ্যমে দেখেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, অবর্ণনীয় নির্যাতন, এইটা আমার মনে হয় যে ভারত যে হিন্দুত্ববাদী এবং উগ্রবাদী চরিত্র, তাদের মূল চরিত্র, এটার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং আমি আপনার মাধ্যমে আজকে এই ধরনের উগ্রবাদিত্ব চরিত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশে তারা বিভিন্ন সময় কাল্পনিকভাবে অনেক কিছু প্রচার করতে চায়, কিন্তু এই যে আওয়ামী লীগের বিদায়ের পরে ইউনূস সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা, ইভেন অন্যান্য বিরোধী দল যারা আছেন, তারা প্রত্যেকটা মন্দিরে গিয়ে
এই প্রশাসনের ভূমিকা পালন করেছেন। অর্থাৎ এই যে অপপ্রচারটা যাতে না করতে পারে, কেউ যাতে গোলমাল বাঁধিয়ে তারপরে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি এই ক্ষুণ্ণ না করতে ভাবমূর্তি পারে। ক্ষুণ্ণ করতে না পারে, সেই কারণে আমাদের নেতাকর্মীরা কিন্তু আমরা সহ প্রতিটা মন্দিরে একেবারে ভ্যানগার্ডের মতো আমরা পাহারা দিয়েছি। এটা যেমন আমাদের দৃষ্টান্ত, কিন্তু ভারত কিন্তু সেই দৃষ্টান্ত দেখাতে ব্যর্থ হয়েছে বারবার। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো দীর্ঘদিন যাবৎ একটা চমৎকার একটা পরিবেশ বিরাজ করছিল মুসলমান হিন্দুদের মধ্যে, এই ধরনের দাঙ্গা, এই ধরনের পরিস্থিতি অন্যান্য প্রদেশে তাদের হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা হয়নি। তার মানে বিজেপিতে আসলেই মজ্জাগতভাবে তারা উগ্রপন্থী, এবং তাদের মধ্যে এই যে সেকুলারিজমের কথা তারা বলে, ধর্মনিরপেক্ষতার কথা তারা বলে, কিন্তু ধর্মনিরপেক্ষতা শুধু তাদের নিজেদের ধর্মের বেলা নিরপেক্ষ, কিন্তু অন্য ধর্মের প্রতি সম্মান, অন্য ধর্মের প্রতি যে তাদের সহমর্মিতা থাকার কথা ছিল, সেটা তারা দেখাতে ব্যর্থ হয়েছে। এবং আমি এটার চরম বিরোধিতা করছি, তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি। পরমত সহিষ্ণুতা এবং ধর্মাবলম্বী পারস্পরিক যে রাষ্ট্রের বিধান অনুযায়ী বিজয়ী তো যে কেউ হতে পারে, পরাজিত যে কেউ হতে পারে, তবে এটা হচ্ছে ধর্মের সাথে সাংঘর্ষিক না। গণতান্ত্রিক পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত দাবি করে, তো গণতান্ত্রিক দেশ হিসেবে আরেকটা রাজনৈতিক দল বিজয়ী হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু বিজয়ী হওয়ার পরে তারা যে তাণ্ডব মুসলমানদের উপরে চালাচ্ছে, আমি আবারও সেটার প্রতি ঘৃণা প্রকাশ করছি। আর কাঁটাতারের বেড়ার কথা যেটা আপনি বলছেন, এটা তো তাদের কিছুদিন পর পর এক একটা ভীমরতির মতো তারা এগুলো আবিষ্কার করে, পুশ ইন, পুশ ব্যাক। এই কাঁটাতারের বেড়া আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এটাকে ভিন্নভাবে কোনো কিছু চিন্তা করে বা দেখে। তাদের এরিয়ার মধ্যে, তাদের জমির মধ্যে তারা কাঁটাতারের বেড়া দিতেই পারে, আমাদের কি আসে যায়। বরং তারা যে এই যে সীমান্ত যে আইন, এই সীমান্ত আইন বারবার লঙ্ঘন করেছে ভারত। সেটাই আসলে কাঁটাতারের ব্যাপারটা আপনি যেটা বললেন, এটা মেইন ইস্যু না, কিন্তু কাঁটাতারের আন্তর্জাতিক সীমার যে যে নিয়ম বা রুলস গুলো রয়েছে, যে জি। কাঁটাতার দিলেও সীমান্তের জিরো লাইন থেকে কিছু ল্যান্ড ছেড়ে দিয়ে সেখানে দিতে হবে, এই রুলটা ভারত সবসময় ভায়োলেট করতে চায়। হ্যাঁ, ভায়োলেট করতে চায়, সেইটা ভায়োলেট করতে দেওয়া হবে না। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে তাদের জমির মধ্যে, তাদের সীমানার মধ্যে তারা যা মন চায় তাই করুক। আমাদের এই কাঁটাতার সীমান্ত ভেদ করে তারপর ওই দেশে যাওয়ার মানসিকতা এই দেশের মানুষের নেই, বরং বারবার তারা এটা করার চেষ্টা করেছে। এই যে পুশ ইন, এটা কারা করেছে? বারবার তারা করেছে। আমাদের পুশ ইন, পুশ ব্যাক নিয়ে আমাদের কখনো মাথা ব্যথা ছিল না। তবে একটি বড় প্রতিবেশী হিসেবে আমরা সবসময়ই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পারস্পরিক একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সবসময় প্রত্যাশা করি। বড় ভাই সুলভ আচরণ ভারতের কখনো আমরা প্রত্যাশা করি না। আমরা চাই বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ, তাদের মধ্যে একটা চমৎকার বন্ডিং থাকবে, প্রতিবেশী সুলভ অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। এইখানে বিমাতা সুলভ আচরণ বা বড় ভাই সুলভ আচরণ বা কি বলে এটাকে, মানে এই ধরনের সামাজিক বলেন, ধর্মীয় বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সব কিছুই একটা সম্মানজনক পারস্পরিক সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক যদি অবনতি ঘটে, তাহলে ভারতের এই সমস্ত কর্মকাণ্ড সেজন্য দায়ী থাকবে। আমরা সবসময় যাই প্রতিবেশী সুলভ চমৎকার একটা সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে থাকুক, সেখানে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলতেন, যে বড় ভাই সুলভ কোনো আচরণ আমরা চাই না, আমরা বন্ধুত্ব সুলভ আচরণ চাই। বাংলাদেশ ছোট রাষ্ট্র, বিষয়টি, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, তো কিন্তু সম্প্রীতির বন্ধন মর্যাদার দিক থেকে বাংলাদেশ কখনোই তাদের মর্যাদাকে হেয় হোক, তাদের মর্যাদার প্রতি কেউ ইঙ্গিত করে, খাটো করে কেউ কিছু ইঙ্গিত করুক, সেটা বাংলাদেশ কখনো মেনে নেবে না। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে আছি, যেহেতু যে বিষয়টি আবু নাসের সাহেব বললেন যে রিসেন্ট যে ইলেকশন হয়েছে সেখানে বিজেপির তো
ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, তারপরও একটা নির্যাতন এবং বর্তমান যে পরিস্থিতি এর একটা প্রভাব যেমন সীমান্তে কাঁটাতারের বিষয়টি সাথে সাথে চলে এসেছে। এখন যে মুসলমানদের উপর বিভিন্ন ধরপাকড়ের ঘটনাগুলো আমরা পত্রিকাতে দেখছি, তার কোনো ইম্প্যাক্ট কি আমাদের সীমান্তবর্তী জেলা বা বাংলাদেশের ফলশ্রুতিতে কি আসতে পারে এর কোনো? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং বিজ্ঞ সভাপতি আবু নাসের রহমতুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যে বিষয়টা ভাই অনেকগুলো বিষয় বলেছেন ইতিমধ্যে, যে আসলে বাংলাদেশ এবং ভারত দুইটা প্রতিবেশী রাষ্ট্র এবং পৃথিবীর প্রায় পঞ্চম বা চতুর্থ পঞ্চম দীর্ঘতম সীমানা আমাদের সাথে সীমান্ত রয়েছে, প্রায় 4096 কিলোমিটার সীমান্ত, এবং তার মধ্যে 2216 কিলোমিটার হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের সাথে। এবং যে কাঁটাতারের বেড়ার কথা বলছেন, এখানে অধিকাংশ মানে 563 কিলোমিটার বাদ রেখে বাকিটুকু অলরেডি তারা কি করছে, আগে দিয়ে ফেলছে। এখন বাকি আছে 563 কিলোমিটার। এবং বর্তমান এই বিজেপি পশ্চিমবঙ্গে বিজয়ী হওয়ার পরে তারা একটা কর্মসূচি ঘোষণা করছে 45 দিনের মধ্যে এটাও শেষ করবে। তো আমার কথা হচ্ছে যে তারা ইন্টারন্যাশনাল যে রুলস এবং রেগুলেশন আছে, সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বা বেড়া দিতে হলে সেটা কত যে কিলোমিটার বা দূরত্ব রেখে এলাকা ছেড়ে দিয়ে নিজের এলাকায় দিতে হয়, সেই রুলস এবং রেগুলেশন মেনে যদি তারা কাঁটাতার বেড়া দেয়, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা না, আপত্তি নাই আমি মনে করি। কারণ হচ্ছে যে তারা তাদের এলাকায় যাই করুক, আমরা তো আর সেটাকে করতে পারবো না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এখন পৃথিবীতে যখন বর্ডারলেস বা হচ্ছে যে বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলো, আপনি দেখেন ইউরোপে কি হচ্ছে, ইউরোপের সেনজেনভুক্ত সবগুলা রাষ্ট্র কিন্তু 27টা রাষ্ট্র তাদের বর্ডার খুলে দিচ্ছে, যে একে অপরের সাথে সম্পর্ক বাড়বে, তাদের আদান প্রদান বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, তারা মানে গুড রিলেশনশিপ তৈরি হবে। তো সেই জায়গায় এখন আপনি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, যে অবিশ্বাস, যে হচ্ছে যে আস্থাহীনতা বা হচ্ছে যে বড় ভাই সুলভ যে মাতাব্বরি, এটার কারণে আসলে দুই দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং শুধু সেটা না, আপনি দেখবেন যে ভারতের সাথে শুধু বাংলাদেশের যে সমস্যা এটা না, ভারত একটা বড় রাষ্ট্র, এটা আমরা মানে সাইজের দিকে, আয়তনের দিক থেকে, লোক সংখ্যার দিক থেকে একটা বড়, কিন্তু দেখেন আপনি পার্শ্ববর্তী নেপাল 100% হিন্দুর প্রধান বা হিন্দু জনসংখ্যা, কিন্তু সেইখানে এই নেপালের সাথে তাদের সম্পর্ক কিন্তু ভালো যাচ্ছে না, শ্রীলঙ্কার সাথে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, তাদের হচ্ছে যে পার্শ্ববর্তী পাকিস্তানের সাথে তো সাফে নেওয়ালে আছেই, এরপর আফগানিস্তান, পুরো চায়না, এই সবার সাথে কিন্তু তাদের সমস্যা। তাহলে বুঝতে হবে যে তাদের পলিসি বা তাদের যে মানসিকতা, যে সব জায়গায় নিজের কর্তৃত্ব দেখানো বা বড় ভাই সুলভ যে এই মানসিকতার কারণে মূলত হচ্ছে সংকটটা তৈরি হচ্ছে। তা কারোর সাথে তার সম্পর্ক যাচ্ছে না, সার্ক তৈরি করা হয়েছে আন্তঃসম্পর্ক বাড়ানোর জন্য, সেটাই ইফেক্টিভ হচ্ছে না। এবং মানে এই যে বাণিজ্যিক একটা যে সুযোগ সুবিধা বা মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি, সেটাও হচ্ছে না। কারণ সব জায়গায় তাকে দাদাগিরি করতে হবে বা বড় ভাই সুলভ বাসন করতে হবে, প্রভাব বলয় সৃষ্টি করতে হবে, সেটাকে সিকিমের মতো দখল করতে হবে। এই মানসিকতা থাকলে আধুনিক যুগে এসে আপনি কখনো বায়োলেটারাল যে রিলেশনশিপ, সেটাকে আপনি একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা বা সম্পর্কের জায়গায় নিয়ে যেতে পারবেন না। এখন আপনি দেখেন তারা কাটাবাদ্দার দিচ্ছে, বাংলাদেশের আছে, বাংলাদেশের মানুষের কি এখন বাংলাদেশকে আগের সেই জায়গায় আছে, তলাবিহীন জুড়ি বলেন বা যেগুলো বলা হইতো সেই জায়গায় আছে। জিডিপির দিক থেকে ভারতের থেকে তো আমরা তো ভালো পর্যায়ে আছি। এরপর আপনি দেখেন বাংলাদেশের স্যানিটেশন থেকে শুরু করে স্বাস্থ্যের যে অবস্থা, মানে সে জায়গায় তো এখনো পশ্চিমবঙ্গে বা বিভিন্ন এলাকায় খোলা আকাশের নিচে তাদের মলমূত্র ত্যাগ করার সে চিত্র সারা পৃথিবীতে তাদেরকে ব্যঙ্গ করা হয়। তো সেই জায়গায় বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা, হাইজেনিক ব্যবস্থা অনেক ভালো। বাংলাদেশের আপনি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, এই যে 5ই আগস্টের পরে ময়ূক বলেন, বলেন, লাফালাফি করে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা সেটা প্রতিবাদ করেছে। কারণ তারা জামাত ইসলামীর ব্যাপারে বা বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলোর ব্যাপারে, কাউমিদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ দিয়েছে, জঙ্গি মৌলবাদ এটা সেটা, কিন্তু দেখা যাচ্ছে 5ই আগস্টের পরে সবাই গিয়ে সে মন্দির পাহারা দিয়েছে। কারণ এটা নিয়ে যে রাজনীতি, যে পুঁজি, যে ব্যবসা করেছে এর আগে আওয়ামী লীগ, যে হচ্ছে যে নিজেরা হামলা করতো, নিজেরা ভাঙচুর করতো এবং সেটাকে দেখাইতো যে এখানে মৌলবাদের উত্থান হচ্ছে, এখানে জামাত ইসলামী আসলে এই হবে সে হবে, এই কার্ড যেন খেলতে না পারে বা এই অপরাজনীতি যেন করতে না পারে। আমরা সহ আমরা নিজেরাও গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে মন্দির আছে সেখানে আমরা পাহারা দিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আশ্বস্ত করেছি। আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমিরে জামাত গিয়েছে, সারা বাংলাদেশে আপনি দেখেছেন কাউমি হুজুররা, কাউমির ছাত্ররা সেখানে মন্দিরে পাহারা দিচ্ছে। এরকম কোনো ঘটনা আমরা ঘটতে দিই নাই।
কিন্তু আমরা বিপরীত দিকে কি দেখতে পাচ্ছি, আজকে পশ্চিমবঙ্গে যখন বিজেপি জিতলো, তাদের ঘোষণা দিয়ে শুভেন্দু অধিকারী তার যে কথাবার্তা, আপনি দেখেন একজন রাষ্ট্রপ্রধান মানে অঙ্গরাজ্যের এখন প্রধান হয়েছেন, তার যে রাজনৈতিক যে বক্তব্য, সে বাংলাদেশকে কি বানাবে, গাজা বানাবে, সে বাংলাদেশকে দখল করে নেবে, যে শেখ হাসিনারে সে নিজে নিয়ে এসে ইয়াতে বাংলাদেশের এয়ারপোর্টে এনে ইয়াতে ক্ষমতায় বসায় দিবে। মানে একটা প্রতিবেশী রাষ্ট্র আর একটা রাষ্ট্রে কিভাবে সম্মান করতে হয় বা তার ব্যাপারে সম্পর্কের জায়গাগুলো কিভাবে ডিল করতে হয়, মানে সে তার সে নর্ম কমন সেন্স বা নর্মসটুকু জানে না। তাহলে কাটাতারের ইস্যুটা কি শুধুই রাজনৈতিক? এটা আসলে আমি মনে করি রাজনীতিকের সাইডে একটা অস্থিরতা তৈরি করা, একটা অস্থিরতা তৈরি করা বা ইয়ে করা। এখন বাংলাদেশের মানুষ কেন ভারতে যাবে? বাংলাদেশে কি ঠেকা পড়ছে? বাংলাদেশ তো সেই পর্যায়ে নাই। এবং ভারতে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, আজকে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, আজকে তার আপনি দেখতেছেন ট্রেনের ভিতরে একজন বয়স্ক লোককে কিভাবে মানে তাকে দিয়ে জয় শ্রীরাম বলানোর জন্য তাকে ইয়ে করা হচ্ছে, তার মুসলিম পরিচয়, তারা দাঁড়িয়ে আছে এই জন্য কিভাবে ইয়ে করা হচ্ছে। মুসলমান বোনদেরকে আজকে তারা দর্শনের যেই মানে উৎসব, সেখানে যেভাবে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা নাকি হচ্ছে যে পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র, তারা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি কথা বলে, বা হচ্ছে যে তারা হচ্ছে যে ধর্মনিরপেক্ষ মত বলে। ধর্মনিরপেক্ষ মত যদি এই রূপ হয়, তাহলে আর সাম্প্রদায়িকতা কাকে বলে? তাহলে এই জায়গাগুলোতে আজকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। বাংলাদেশের মানুষ এটা নিয়ে ক্ষুব্ধ, তারা এটা বোঝা উচিত। এখানেও কিন্তু অন্য ধর্মের লোকজন আছে। এখন তারা যদি এইভাবে মুসলমান হত্যা করতে থাকে, নিধন করতে থাকে, নির্যাতন করতে থাকে, নারী মা বোন নির্বিশেষে ইয়া করে, তো স্বাভাবিক কারণে এখানে একটা প্রতিক্রিয়া অস্বাভাবিক কিছু না হইতে পারে। যদিও এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ বা এখানে মানে আলেম ওলামারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা একটা পজিটিভ রাজনীতি করতেছি, মানে বাংলাদেশের মানুষ চেষ্টা করছে। আপনি বলছেন বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে, তার একটা ইম্প্যাক্ট মুসলমানদের উপর তো পড়ছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশের তার কোনো প্রভাব কি অদূর ভবিষ্যতে পড়া সম্ভব? যে আমি যে কথা বললাম যে আসলে যখন একটা পার্শ্ববর্তী দেশের সীমানার ওই পারে যখন আমাদের বাংলাদেশের মানুষ বা যে কোনো মানুষের যা আপনার সামনে যখন দেখবেন যে একজন মা বা একজন বোন তার সম্ভ্রম হারাচ্ছে, তার উপর নির্যাতন হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটতেছে, এবং সেখানে যখন দেখা যাবে যে মানে হচ্ছে যে মুসলমান পরিচয়ের কারণে তাকে হচ্ছে নির্যাতনের শিকার হইতে হচ্ছে, বৈষম্যের শিকার হইতে হচ্ছে, আজকে মসজিদের উপর হামলা হচ্ছে, আজকে টিপু সুলতান স্কয়ার নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মানে মুসলমান যত ইয়া আছে আপনার হচ্ছে ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে সেগুলোর নাম চেঞ্জ করে বিভিন্ন হিন্দুদের বিভিন্ন ধর্মীয় নামে নামকরণ করা হচ্ছে। এগুলো যখন আপনি আজকে তো গ্লোবাল ভিলেজ, এখানে কোনো রাষ্ট্রই কোনো মানে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগের কারণে সামাজিক মাধ্যমের আমরা প্রত্যেকটা ঘটনা এখন আপনি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, সব জায়গায় দেখা যাচ্ছে। তো এগুলো সবার কাছে যখন ছড়িয়ে পড়বে, তখন এই সমাজে ধরুন বাংলাদেশে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে বা এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, এটা নিয়ে মানুষ আস্তে আস্তে সোচ্চার হচ্ছে, আওয়াজ উঠতেছে, কিন্তু এটা যখন বন্ধ যদি না হয় পশ্চিমবঙ্গে, বা এটা যদি ভারতের অন্যান্য রাজ্যও যদি যেভাবে শুরু হচ্ছে বা দেখা যাচ্ছে, এটা যদি আরও ক্রমশ ছড়িয়ে পড়ে, তখন এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশে বা পার্শ্ববর্তী পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বা আপনার হচ্ছে আফগানিস্তান বলেন বা নেপাল বলেন, এগুলোতে যদি পড়ে বা বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোতে যদি পড়ে, তখন একটা অঞ্চলে একটা অস্থিরতা তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশে এখানকার মানুষ ধর্মীয় অনুভূতি, তাদের যেমন হিন্দুস্তান ফর হিন্দুজ বলে তারা আজকে স্লোগান দিচ্ছে, এই স্লোগান ব্যবহার করে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে। এবং প্রত্যেকটা তার প্রায় আমরা যখন ওই সময় পড়েছিলাম, একটা গবেষণায় বের হয়েছে যে বিজেপির উত্থান পিছনের কারণ কি, বলছে 30,000-এর মতো তারা কি করেছে, মানে টিম তৈরি করেছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টিম তৈরি করেছে। এরা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে হিন্দুস্তান ফর হিন্দুজ, হিন্দুস্তান ফর হিন্দুজ এইটা প্রবার কানে কানে বলে দিয়েছে। এবং এই ভারতকে হিন্দুরাই শুধু বসবাস করবে, এখানে মুসলমানরা থাকতে পারবে না বা খ্রিস্টানরা থাকতে পারবে না। এই যে তাদের মধ্যে যে উগ্র জাতীয়তাবাদ বা উগ্র ধর্মীয় এই উগ্রবাদ, এটা যে তারা ছড়িয়ে দিল, এবং সেটার ফলশ্রুতি আজকে বিজেপি আসার পরে আমরা একদম খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এখন এটা যদি চলতে থাকে, সরকার যদি ট্যাকেল না করে, এটাকে বন্ধ না করে এবং এরকম
শুভেন্দু অধিকারী, যিনি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, পলিটিক্স নিয়ে, তখন তিনি একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তাকে ট্রিট না করে তারা যদি এখন তাদের সংখ্যাগরিষ্ঠ মানে আয়তনের সাইজ বা হচ্ছে যে এইসব নিয়ে যদি তারা হচ্ছে বাংলাদেশকে যদি আন্ডার এস্টিমেট করতে থাকে, তাহলে এখানকার মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্ম নেবে এবং আঞ্চলিক এটা অস্থিরতা তখন একটা একটা- অস্থিরতা পরিণত হতে পারে। তখন সীমান্তে মানে সংঘাত বাড়বে এবং এই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই ওইখানকার সরকার উদ্যোগ গ্রহণ করা উচিত। পাশাপাশি ওখানকার যারা মানবাধিকার সংগঠন আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে, তাদেরও সোচ্চার হওয়া উচিত। পাশাপাশি আমাদের দেশের পক্ষ থেকে আমরা সরকারকে এই জায়গায় আমি ধন্যবাদ জানাবো যে হচ্ছে যে এই যে যখনই তারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে দখল করে নেবে, এ করবে, সে করবে, সেই মুহূর্তে আজকে পাকিস্তানের সাথে যতটুকু সম্পর্ক তৈরি হয়েছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক বা সফরকে কেন্দ্র করে এই যে চুক্তি হয়েছে, আমার মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং যে কোনো আগ্রাসন মোকাবেলা করার জন্য শুধু পাকিস্তান নয়, চীন বা পার্শ্ববর্তী যে আমার নেপাল বা অন্যান্য যে দেশগুলো আছে, বিশেষ করে প্রয়োজনে তুরস্ক সহ প্রতিরক্ষা চুক্তি করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন কেউ আন্ডার এস্টিমেট করতে না পারে, কেউ যেন চোখ রাঙিয়ে আজকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশ সফর করতেছে, তখন ভারত মিসাইল পরীক্ষা করতেছে বাংলাদেশের উপর দিয়ে, সেটা আজকে মানে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতেছে। তাহলে তারা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? বা এই একবিংশ শতাব্দীর এই যুগে এসে এখন কিন্তু শুধুমাত্র আকারে একটা রাষ্ট্র বড় হইলে বা হচ্ছে যে পাওয়ারে কিছু অস্ত্র শস্ত্রতে বেশি হইলে এখানে যে সে সবকিছু নিয়ন্ত্রণ করবে, দখল করবে, সেটা নাই। এই সর্বশেষ ইরান প্রমাণ আমেরিকা পেয়েছি। ইসরায়েলের সাথে যে যুদ্ধ, জি। এটা তো প্রমাণ করেছে আমি যদি আপনার আবার আসবো। আত্মসম্মান বোধ থাকে, অবশ্যই। যদি ঈমান থাকে, দৃঢ়তা থাকে, তাহলে বড় পরাশক্তিকে মোকাবেলা করা সম্ভব। এবং সরকার আশা করি সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ আবু করে। নাসের ভাই, প্রয়োজন আমরা না খেয়ে থাকবো, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সক্ষমতা, সেটা সেটা প্রদর্শন করতে বৃদ্ধি হবে। করতে হবে। যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, প্রায় তৃণমূল তো পশ্চিমবঙ্গে 15 বছর ধরে জনতুষ্টি এবং জনকল্যাণমূলক বাঙালি স্বাতন্ত্র্যবাদের একটা রাজনীতি করেছে। 15 বছর পর যে হিন্দুত্ববাদ বা উগ্রবাদীর কথা আমরা এখন বলছি, সেটা কিন্তু সমগ্র ভারতে যেরকম সিনারি হোক, পশ্চিমবঙ্গ তার থেকে অনেকটাই দূরে ছিল। পশ্চিমবঙ্গে এখন বিজেপি ক্ষমতা এসেছে এবং ক্ষমতা আসার সাথে সাথেই কিন্তু যে ডামাডোল শুরু হয়েছে, সেটা অনেকটা অশনি সংকেত মনে করছে মুসলমানদের জন্য। তা এই যে হঠাৎ একটা পরিবর্তনটা এই পশ্চিমবঙ্গের জন্য, এই পরিবর্তনটা কিভাবে দেখছেন? মানে এটা যদি আমরা স্বাতন্ত্র্যবাদের কথাই বলি, জনতুষ্টি রাজনীতি করে থাকে তৃণমূল, তাহলে এই উগ্রবাদের উত্থানটা হঠাৎ করে কেন হলো? এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, আমি তো প্রথমেই বলেছি যে এই যে পশ্চিমবঙ্গে তো আমরা যারা ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে যাই, বিশেষ করে চিকিৎসা পারপাস, প্রথমেই তো আমরা পশ্চিমবঙ্গে যাই। পশ্চিমবঙ্গে কেন যাই? আমাদের দেশের মানুষ বাংলা ভাষাভাষী, পশ্চিমবঙ্গে গেলে পশ্চিমবঙ্গের ভাষাটা বোঝে সহজে, কলকাতায় গিয়ে থাকে, ঘুরে, সব কিছুই আমাদের চমৎকার একটা সম্পর্ক ছিল। এবং ওখানে যাওয়ার পরে যেমন দাদা, এই যে একটা শব্দ, এটাতে কিন্তু বাংলাদেশের মানুষ আবেগ আপ্লুত হতো এবং মানুষকে আপন মনে করতো। তো একটা প্রতিবেশী দেশের সঙ্গে তো সম্পর্কটা এরকমই হওয়া উচিত ছিল। তো ভারত যে দীর্ঘদিন যাবৎ প্রচার করছিল তারা সাম্প্রদায়িকতা মুক্ত বা ওই যে কি যেন বলতো, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, ওরা বাংলা ভাষাভাষী, বাংলা ভাষা যদি আমি ধর্মনিরপেক্ষ বিশ্লেষণ করি, কি দাঁড়ায়? ধর্মের, সকল ধর্মের প্রতি নিরপেক্ষ আচরণ। তো কোথায় সকল ধর্মের প্রতি নিরপেক্ষ আচরণ? বিজেপি যেখানে যেখানে বিজয় হয়েছে প্রত্যেক জায়গায় তো মুসলমানদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা নির্যাতন চালানো হয়েছে। এইখানে তারা বিজয়ী হয়েছে, ভালো কথা। আমি পশ্চিমবঙ্গে রমজান মাসেও গিয়েছি কলকাতায়, দেখতাম যে নিউ মার্কেটে বাজার করতে যাও, নিউ মার্কেটে আপনার মার্কেটিং করতে যায়, রমজান মাসের প্রতিদিন মমতা ব্যানার্জির ব্যানার দিয়ে প্রতিদিন ওই মার্কেটে মানে প্যান্ডেল করে তারপর প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হতো। এইটি তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চরিত্র হওয়া উচিত ছিল। এবং মমতা ব্যানার্জির যে সমস্ত বক্তব্য, তার অনেক বিষয়েই আমরা একমত না, অনেক বিষয়ের উপরে আমাদের দ্বিমত থাকতেই পারে। তিনি ধর্মেও তো মুসলমান না, কিন্তু এই যে সহিষ্ণুতাপূর্ণ যে আচরণ, এই আচরণটা বন্ধ করার যে এই নির্বাচনের পরে যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক নির্যাতন, মুসলমানদের উপর নির্যাতন যেটা চলতেছে,
আমার মনে হয় এটা বহির্বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্বকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা উচিত। তা না হলে কি হবে, ভারত কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। এবং ভারত কিন্তু এই সাম্প্রদায়িকতার কারণে ভারতের কাছ থেকে যেরকম প্রতিবেশীরা মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে শ্রীলঙ্কা বলেন, ভারত বলেন, নেপাল বলেন, এই নেপাল, ভুটান, আর সেখানে পাকিস্তান, আফগানিস্তান তো পাকিস্তান, চীন, অবস্থান তো বই আছেই, সম্পর্ক বাংলাদেশ আছে। আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এই ধর্মীয় এই আচরণের, ধর্মীয় নির্যাতন, এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে ক্ষুব্ধ। আমি প্রতিটা মানুষের প্রতিবাদ জানাই। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, রাষ্ট্র হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু কোনো হিন্দুদের প্রতি কোনো ধরনের কোনো নির্যাতনকে কোনো দিন প্রকাশ্যে সমর্থন করি নাই। ব্যক্তিগত পর্যায়ের কোনো কোনো জায়গায় হয়তো ব্যক্তিগত জমি জমা নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকতে পারে, সেই কারণে করলেও রাষ্ট্র কিন্তু তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। আমরা আজও মনে করি যে ওরা যেমন কুকুরের কি যেন আছে না, কুকুরকে কামড়ালে কুকুর কি কুকুরের পায়ে কামড় দেওয়া যায় না, মানুষ যেমন দেয় না, আমরা ওদের এইখান থেকে কোনো শিক্ষা নিতে চাই না। আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ওই 1000 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা লালন করতে চাই, ধারণ করতে চাই। বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে সকলে মিলে এই নির্যাতনের প্রতি প্রতিবাদ করা উচিত এবং আন্তর্জাতিক দৃষ্টি আমরাও নিয়ে চাই আসা উচিত। আঞ্চলিক সহযোগিতা এবং আঞ্চলিক যে শান্তি সেটা বজায় রাখার জন্য ভারত এবং এই শান্তি তারা যদি এই নির্যাতন বন্ধ না করে, তাহলে ভারতের এই আচরণের বিরুদ্ধে গোটা বিশ্বকে আমরা অনুরোধ করব যে তারা এগিয়ে আসুক। এবং বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে যে কোনো ধরনের প্রতিবাদ আমরা করব। কারণ প্রত্যেকটা মানুষ, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, প্রত্যেকে তো দিন শেষে মানুষ। মানুষের প্রতি মানুষের যে অধিকার, সেই অধিকার যদি না থাকে তাহলে সে দেশ কীভাবে গণতান্ত্রিক হয়? এটা তো একটা রাষ্ট্রীয়ভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র। আমরা আশা করবি আঞ্চলিক সহযোগিতা এবং সহমর্মিতা বজায় থাকবে। একটু অন্য বিষয়ে আসি। আজকে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার রূপান্তর এবং টেকসই উৎকর্ষতার রোডম্যাপ রিলেটেড একটা কর্মশালা ছিল। প্রধানমন্ত্রী দুটো বিষয় অ্যাড্রেস করেছেন এখানে, সেটা হচ্ছে মেধা পাচার রোধে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, আর উচ্চশিক্ষার মান বাড়ানোর জন্য কি প্রয়োজন। আমর হোসেন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আসলেই বিগত 10 থেকে 15 বছর দেখি বা 20 বছর ধরে দেখি এখন যে একটা টেন্ডেন্সি চলে এসেছে, ইয়াং জেনারেশন ন্যাশনাল কারিকুলাম যারা পড়ছে, এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরেই তারা চিন্তা করে দেশের বাইরে কিভাবে যাওয়া যায় উচ্চশিক্ষার জন্য। এই প্রবণতা কিন্তু কিছুদিন আগেও ছিল না, কিন্তু এখন সবারই একটা প্রবণতা যে উচ্চশিক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার গণ্ডি পার হলে আমার দেশের বাইরে যেতে হবে, এখানে উচ্চশিক্ষা হয়তো মানসম্মত মানের দিক চিন্তা করে নিচ্ছে, নাকি শুধু বিদেশ গেলে আমি ভালো থাকবো, এরকম একটা প্রবণতা কাজ করছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এই তরুণ প্রজন্মের এই ডিসিশনটা কেন তারা নিতে আছে? জি, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি দীর্ঘদিন দেশের বাইরে বাধ্য হয়ে বসবাস করেছেন। দেশে আসার পরে একবার হয়তো যে হাদির কবর জিয়ারত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম গিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করেছে। সাধারণ ছাত্রদের মধ্যে যে প্রধানমন্ত্রীর এই যে 2-2.5 মাসের যে তার যে কর্মকাণ্ড, তার যে বিভিন্ন ব্যতিক্রমী যে কার্যক্রম, এগুলো তো তরুণ সমাজ খেয়াল করে। তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যেও একটা আগ্রহ কাজ করেছিল। এমন এই যে সুনির্দিষ্ট 2-3টে বক্তব্য রেখেছেন, এই মেধা পাচারের যে বিষয়টা, এটা তো বাংলাদেশের একটা বড় সংকট। এটা যে আপনি যে বলেছেন যে এইচএসসি পাস করে দেশের বাইরে চলে যায়, শুধুমাত্র তা না, এবং এটা যে আমাদের ছেলেমেয়েরা যায় তাও না। বিষয়টা হচ্ছে যে টেন্ডেন্সিটাই এরকম যে এই দেশে আর কিছু হবে না, এই দেশ দিয়ে কিছু করা যাবে না। তো কী করে, এটা মধ্যবিত্ত পরিবারের বাবা মাই বলে যে তোর এখানে থেকে লাভ নেই, তুই যা, চলে যা। কোথায় যাবে? মালয়েশিয়ায় যাবে। মালয়েশিয়া গিয়ে এয়ারপোর্টে চাকরি করবে, একটা দোকানে কর্মচারী হবে, ওখান থেকে 20-50 হাজার টাকা পাঠাবে। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে নিরাপদে ওখানে বসে অর্থ ইনকাম করবে, এইখানে পরিবার চালাবে। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই মালয়েশিয়া, সিঙ্গাপুর আজ থেকে 25 বছর আগে
কোনো অবস্থায় কি বাংলাদেশের থেকে তাদের মান উন্নত ছিল না। আমার দেশের এই ইন্টারমিডিয়েট 20-22 বছরের ছেলেরা যদি ওই দেশে গিয়ে ওই দেশকে ডেভেলপ করতে পারে, ওই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কাজে ভূমিকা পালন করতে পারে, তাহলে এই যে মেধা, এই যে যুব সমাজ, এদেরকে কাজে লাগিয়ে আমার দেশকে আমরা কেন উন্নত করতে পারবো না? আই থিঙ্ক আপনি 31 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচিটা যদি আপনি দেখেন, প্রধানমন্ত্রীর ওই যে কিছু কিছু বিষয় আছে, ওগুলো দেখলে বোঝা যায় যে উনি ওখান থেকে ওই জিনিসগুলো আমার মনে হয় যে উনি খেয়াল করতেন, যে আমাদের যুবকরা, আমাদের তরুণরা আরেক দেশে গিয়ে সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক মান বৃদ্ধিতে কাজ করছে। তারা কাজ করছে, সহযোগিতা করছে বা ভূমিকা পালন করছে সফলতার সঙ্গে, যাদেরকে আমরা রেমিডেন্স যোদ্ধা বলি, এবং রেমিডেন্স যোদ্ধা বলে আমরা গর্ববোধ করি। কিন্তু আমার কথা হলো যে এই তরুণরা, এই সন্তানেরা এই দেশে যদি তাকে যথাযথ প্ল্যানিংয়ের ভিত্তিতে, পরিকল্পনার ভিত্তিতে তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাহলে তো এই দেশে বসে, ওখানে বসে তো তার মাসে 20,000 টাকা খরচ আছে, এরপর না 30,000 টাকা এই দেশে পাঠায়। তাহলে এই সন্তান 50,000 টাকা যদি আমার দেশে ইনকাম করে, তাহলে ওই 20,000 টাকা তো তার ওই দেশে খরচ করতে হচ্ছে না। তাহলে এই, আর ওই যে লেখাপড়ার যে বিষয়টা, যেমন আমার সন্তান, আপনার সন্তান বা একটু অ্যাবিলিটি আছে, সেই সন্তানেরা দেশে গিয়ে, বাইরে গিয়ে একটু উচ্চতর ডিগ্রি অর্জন করতে যায়, এই বিষয়টা আমার মনে হয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন, যে মেধা পাচারটা রোধ করতে হবে, আমার দেশের মেধা আমার দেশে কাজে লাগাতে হবে। এবং আমার মনে হয় যে এটা ওনার বক্তব্যটা আমি কিছু সময় শুনেছি, যে ছাত্রদেরকে মোটিভেট করার চেষ্টা করেছেন যে আমরা হয়তো শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে তোমাদেরকে, এই উদ্যোগটাকে টেনে নিয়ে যেতে হবে। আমাদের বয়সকে বিবেচনা করে উনি বলেছেন যে আমরা শুরু করে গেলাম, কিন্তু সামনের দিকে তোমাদেরকেই বাংলাদেশকে টেনে নিয়ে যেতে হবে, এবং আমাদের মেধা কাজে লাগানোর জন্য তোমাদেরকেই উদ্যোগে ভূমিকা পালন করতে হবে। এবং উনি যথার্থই প্রয়োজনীয় কথা বলেছেন, এবং এটা বাস্তবে রূপান্তর করা উচিত। মাহফুজুল হক সাহেব, যিনি বললেন মেধা পাচারের বিষয়টা, একটা তো আমরা বুঝতে পারছি যে রেমিটেন্স যোদ্ধারা, সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অনেকে চলে যাচ্ছে, যেটা আমরা বলছি যে রেমিটেন্সের জন্যই যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে তারা যাচ্ছে। কিন্তু শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য আমাদের দেশে তো ভার্সিটিও রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে, অনেকেই কিন্তু এই অনার্স লেভেলের শিক্ষার জন্য, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই তারা বিদেশে এই শিক্ষার জন্যই যাচ্ছে, এবং বেশ ভালো একটা অঙ্কের টাকা খরচ করতে হয়। অনেকে ফেরত আসে, আবার অনেকেই কোনো না কোনোভাবে সেখানে রয়ে যায়। তাহলে এটা এই তরুণ প্রজন্মের জন্য কিন্তু, অর্থাৎ 17 থেকে 18 বছর যখন দেশ বিনির্মাণের জন্য একটা ছেলে বা একটা মেয়ের দায়িত্ব নেওয়ার মানসিকতা শুরু হতে পারে, তখনই তারা দেশটা ছেড়ে চলে যাচ্ছে, এবং হায়ার স্টাডিজে যে 4 থেকে 5 বছর তারা বাইরেই থাকছে। এই প্রবণতা কি শুধু আমাদের দেশীয় শিক্ষার মানের উপর তাদের আস্থা থাকছে না, উচ্চ শিক্ষার মানের উপর তাদের নির্ভরশীল হতে পারছে না, এজন্য কি তারা চলে যেতে যাচ্ছে? ধন্যবাদ। আসলে এখানে ব্রেন ড্রেন বা হচ্ছে যে আমরা মেধা পাচার বলতে আমরা যে বিষয়গুলো, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, শুধু একটা ফ্যাক্টরকে আমরা ফোকাস করলে হবে না। প্রথম বিষয় হচ্ছে যে আপনি দেখেন আমাদের শিক্ষার যে মান, গুণগত মান, মানে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা আজকের এই গ্লোবাল ভিলেজে কম্পিট করার জন্য আপনাকে যেই এক্সপার্টাইজ থাকা দরকার বা যে ইফিসিয়েন্সি থাকা দরকার, আমরা আসলে সেটা, আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা কতটুকু মানে আফোল্ড করে বা সেটা কতটুকু সার্ভ করে, মানে এটাতে কতটুকু আপনি স্যাটিসফাইড। হচ্ছে আমাদের এমনও আমরা দেখেছি বিগত সময়ে যে হচ্ছে জিপিএ 5 পাওয়ার পরে যে আমি A+ পেয়েছি বা জিপিএ 5 পেয়েছি, এটা ইংরেজি করার জন্য বললে আই এম জিপিএ 5 এরকম বল। মানে এটা রাজনীতি হয়েছে যে কত লক্ষ A+ পেয়েছে, সেটা দিয়ে সরকারের সফলতা ব্যর্থতা, অথচ নকলে সয়লাভ হয়ে গেছে, অথচ শিক্ষার মানে ক্লাসের অবস্থা খবর নাই, মানে কোনো প্র্যাকটিক্যাল নাই। তাহলে এই যখন পরিস্থিতি হয়, তখন তো আসলে যারা সচেতন অভিভাবক বা যারা সক্ষমতা রাখে মোটামুটি, তারা তো এই শিক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে না। তারা তখন চিন্তা করে যে আমার ছেলেটাকে কিভাবে, মানে আমি কষ্ট করে হলো, না খেয়ে হলো, জমি বিক্রি করে হলো, আমি কিভাবে তাকে বিদেশে পাঠিয়ে একটা ভালো হাইলি এডুকেটেড করতে পারি বা স্কিল করতে পারি,
তাকে যেন গ্লোবাল ভিলেজে গ্লোবাল বিশ্বে টিকে থাকার জন্য তাকে যেন সেভাবে কম্পিট করতে পারে, সে জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে আমাদের এখানে দেখেন একটা স্টাডিতে রিপোর্টে এসেছে আপনার হচ্ছে যে 2021 সালে এই ডাক্তার মানে 20% ডাক্তার হচ্ছে যে বাইরে চলে যাচ্ছে, 20%। এবং কোনো কোনো জায়গায় এটা আসলে আরো বেশি, মানে 51%, 55% মতো অন্যান্য স্টাডিতে এসেছে। এবং 2010 থেকে 2020-এর একটা ইয়াতে বলছে প্রায় 1.5 মিলিয়ন এডুকেটেড প্রফেশনাল বাংলাদেশ ছেড়ে চলে গেছে, বিদেশে চলে গেছে। তাহলে এই যে এই রেট, এইটার কারণটা কি? কারণটা কয়েকটা। একটা হচ্ছে যে ধরেন সে যখন দেখে আমাদের ক্যাম্পাসে কি হচ্ছে, আমাদের পড়াশোনার একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনি সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা গর্ব করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি। কিন্তু ওখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে যখন ছিলাম, মহসিন হলের গণরুমে দেখা যাচ্ছে যে রাতের বেলা মানে এক রুমে 40 জন 45 জন থাকে। তো এবং বাথরুমে যাওয়ার সময় দেখা গেল যে একজন আরেকজন উপর গায়ের উপর পা দিয়ে তারপর হচ্ছে বাথরুমে যায়। তাহলে এইটা কত মানবতর জীবনযাপন! একটা ছেলে তার মেধা যোগ্যতার প্রমাণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানে এসে তার থাকার জায়গা নেই, কোনো ব্যবস্থাপনা নেই। সেখানে এসে দেখা যাচ্ছে যে তার মানে একটা সিট পাওয়ার জন্য তাকে মিছিলে যাইতে হচ্ছে, একটা মিছিলে না গেলে তার হচ্ছে হল থেকে বের করে দিচ্ছে। আমি নাম বলবো না, এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হয়ে যায়, মহসিন হলে যখন দায়িত্বে ছিলাম এরকম যে হঠাৎ করে রাতের বেলা দেখা গেল যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানে হচ্ছে যে 8ম হয়েছে বা না, কিন্তু তাকে হল থেকে বের করে দিয়েছে, কারণ সেদিন মিছিলে যায়নি। এখন সেই ছেলেটা কি করবে? রাতের বেলা কান্নাকাটি করতেছে, মানে নিচে আমার কয়েকজন এসে বললো যে ভাই ওই এই তার সে হচ্ছে যে এরকম তাকে বের করে দিয়েছে, এখন সে কোথায় শুবে? এখন হচ্ছে যে গেস্ট রুমে তার ইয়ার রিডিং রুমে সে বসে আছে। তা বললাম ঠিক আছে, তাকে নিয়ে আসো। তা আমি তার আসার পরে শুনলাম যে তার বাবার হচ্ছে রিক্সা চালায়, বা হচ্ছে যে তারা দুই ভাই একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, এবং সে মেধা তালিকায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সে হচ্ছে যে এই 10-এর ভিতরে হয়তো 7ম বা 6th হয়েছে। তখন আমি তো তার সবকিছু শোনার পরে আমাদের ঠিক আছে, তুমি এখন আমার সাথে থাকবা, আমার এই রুমে থাকো। এবং পরবর্তীতে দেখা গেল যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। তাহলে আপনি দেখেন এই যখন অবস্থা, তখন তার হয়তো সক্ষমতা নাই বা আমার হয়তো সক্ষমতা নাই, কিন্তু যার সক্ষমতা আছে সে কি একটা ছেলেকে বা একটা মেয়েকে এই পরিস্থিতিতে কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইয়েতে দিবে বা রাখবে? আপনি দেখেন বাংলাদেশের মন্ত্রী এমপিদের ছেলেরা বা হচ্ছে যাদের ব্যবসায়ী তাদের ছেলেদের কত % বাংলাদেশে পড়ে, যে পড়লো সেটা ইংলিশ মিডিয়ামে পড়ে। আমাদের যে ন্যাশনাল যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোতে পড়ে না। কিন্তু এটা তো তাহলে শুধু এই যে এখন না, গত 15-20 না, বছর এখন ধরে একই ভাবে চলে না, আসছে। আমি সেটাই বলছি যে এটা কাঠামোটা কি পরিবর্তন না হলে তো এটা থেকে বের হতে এখন পারবো না আমরা। এটাতে শুধু একটা না, এটার সাথে অনেকগুলো বিষয় রিলেটেড। এটার সাথে আপনি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এটা জরুরি। আমার স্বাধীনতার 54 বছর পরে এসেও আমাদের এই জায়গাতে যে আমরা ন্যাশনাল বিল্ডিং এর যে কাজটুকু করতে পারি নাই, আমরা চেতনার ব্যবসা অনেক করেছি, কিন্তু আমাদের এই যে স্বাধীনতাকে এনজয় করা, আমি স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে আজকে আমি যাদের থেকে স্বাধীন হলাম, আজকে আমাদের শিক্ষামন্ত্রী এসে বলতেছে তাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে হাইলি স্যাটিসফাইড, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাহলে এটা কি আমাদের জন্য লজ্জার কারণ না? আমরা কেন ওই জায়গায় যেতে পারলাম না? আজকে তারা যদি রিসার্চ করে করে পারমাণবিক বোমা আবিষ্কার করতে পারে, ভারতের সাথে টেক্কা দিতে পারে, করতে পারে, তাহলে আমরা যে সেখান থেকে পিছিয়ে পড়লাম। তা আমাদের এই যে বিভাজন বা আমাদের যে এই যে রাজনীতি, আমাদেরকে নেতৃত্ব আমাদেরকে যে পিছিয়ে দিচ্ছে, সেই জায়গাতে আমাদের লজ্জা পাওয়া উচিত এবং আমাদেরকে অবশ্যই দায় স্বীকার করা উচিত। এখন আমি ধন্যবাদ দিব মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন আজকে, আমরা এটার বাস্তবায়ন দেখতে চাই। আজকে কোনো এক জায়গা থেকে স্টার্ট করতে হবে, কেউ না কেউ তো স্টার্ট করতে হবে। আমি মনে করি এই সরকার বা এখন যারা বিরোধী দল আছেন, আমাদের মাননীয় বিরোধী দলের নেতা এটা শুরুতে বলছেন যে আমরা তথাকথিত বিরোধী দলের মতো প্রত্যেক বিষয়ে আমরা আপনাদের বিরোধিতা করবো, এটা না। আমরা ভালো কাজ করলে আমরা সহযোগিতা করব, আমরা সেটাকে স্বীকৃতি দিব। আপনি দেখেছেন তেলের সংকট নিয়ে প্রস্তাব দিয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে, আমরা এটাকে যেহেতু আন্তর্জাতিক সমস্যা, এটা আমরা শুধুমাত্র এটা যে বিরুদ্ধে কর্মসূচি দিয়ে সরকারকে বিব্রত করতে চাই না, আমরা সহযোগিতা করতে চাই এটা কীভাবে সমাধান করা যায়। এবং সেটা যখন কমিটি হয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে, তখন দেখেছেন এটা কিন্তু অন্যদের উপর প্রভাব পড়েছে, সমাধান হয়েছে। আমি মনে করি সরকারি দল যদি সরকার যদি এই ব্যাপারে ইনিশিয়েটিভ নেয়, আজকে শিক্ষার ব্যাপারে বাজেট বাড়ায়, আজকে শিক্ষার এই যে শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি বলেছেন
সেখানে কিন্তু আসলে বাস্তবায়ন থাকতে হবে। এখন বিসি যদি হয় জাতীয়তাবাদী দলের বা জাতীয়তাবাদী ফোরামের, তিনি যদি হন ওই ওই দলীয় বিবেচনায় যদি আপনার হচ্ছে নিয়োগ হয়, আর দলকে সন্তুষ্ট করা বা হচ্ছে দলবাজি করা এটা যদি শিক্ষক হওয়ার ক্রাইটেরিয়া হয়, তাহলে আপনি মুখে অনেক ভালো কথা বলতে পারবেন, কিন্তু ছাত্রদের গার্ডিয়ানের বা মানুষের আস্থা অর্জন করতে পারবেন না। এবং তাহলে যে জায়গায় ছিল সে জায়গা থেকে দিন দিন আরো খারাপ হবে, কিন্তু মানুষ ছাত্ররা বিদেশ চলে যাবে। এখন আমি আবার বিদেশ যাওয়াটা খারাপ ভাবও দেখি না, কারণ আপনার হচ্ছে যে রিভার্স ব্রেন ড্রেন বলতে একটা কথা আছে। আমি আমার এখানকার কোয়ালিটি শিক্ষার গুণগত মান, রিসার্চ বা আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির কারণে আমি হয়তো দিতে পারলাম না, সেটা যদি একটা ছাত্র গিয়ে বিদেশে গিয়ে সে কোয়ালিটি অর্জন করে, সে ধরনের দক্ষতা অর্জন করে, তাহলে আমি তাকে তৈরি হওয়ার পরে আমি তাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা এই করি। রিভার্সটাই হচ্ছে না, এই রিভার্সটা হচ্ছে না, সেজন্য এই আমরা রিভার্সটা পিছিয়ে হচ্ছে না, বরঞ্চ আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা সবচেয়ে ভালো ছাত্রটাকে আমি টিচার হিসেবে নিতে পারতেছি না। আমি বিসিএস ক্যাডার হিসেবে আমার সবচেয়ে ভালো যোগ্য দক্ষ লোকটাকে আমি নিতে পারতেছি না। আমি সেখানে করি কি, কে ছাত্র দল করে, কে ছাত্র শিবির করে, কে ছাত্রলীগ করে, এই বাজ বিচারে এই একটা ছেলে বিশ্ববিদ্যালয় মানে বিসিএস এর পরীক্ষায় টিকেছে, হয়তো ইয়াতে মানে 100-র মধ্যে আছে, কিন্তু যখন আপনার ভেরিফিকেশনে যায় তখন কি হচ্ছে, সেই ছেলেটার পুলিশ ভেরিফিকেশনে আটকে যায়, সে আর বিসিএস ক্যাডার হইতে পারতেছে না। তখন ওই ছেলে বা ওর আত্মীয় স্বজন কেউ কি আর চিন্তা করবে যে সে আবার এই বিসিএস দেওয়ার জন্য বাংলাদেশে থাকবে? এই চিন্তা করবে না। তাহলে এটা নেগেটিভ প্রভাবটা পড়বে না। আপনি যখন আস্থা অর্জন করাতে পারবেন যে সে যে বিবেচনায় হোক সে হচ্ছে মেধাবী, সে দেশকে দিতে পারবে, দেশের সততা আছে এবং যোগ্যতা আছে, তাহলে আমি তাকে সেই কাঙ্ক্ষিত জায়গায়, তার প্রত্যাশিত জায়গায় যদি দিতে পারি, তার দেশ উপকৃত হবে, তার পরিবার উপকৃত হবে, এবং এটা দেখে সবাই তখন আশ্বস্ত হবে। এবং আমি মনে করি বাংলাদেশের এই যে ধরেন ডক্টর ইউনূসকে আমরা অনেক কিছু সমালোচনা করি, এটা আমাদের সমালোচনা অবশ্যই করতে হবে। ব্যর্থতার জায়গায় হামের জন্য ইয়ার জন্য যেগুলো তাদের ভুল ত্রুটি আছে তাদেরকেও দায় স্বীকার করতে হবে। পাশাপাশি এই যে ওই সময় যে কিছু লোকজনকে বিভিন্ন জায়গায় থেকে এই বিডার যিনি ইয়ে করলেন, তিনি যে নিয়ে আসলেন, বা এরকম দেখে দেখে এখনো বর্তমান সরকারের উচিত এরকম আমাদের দেশের যারা যারা হচ্ছে সম্পদ, যারা আমাদের সম্মান মর্যাদা বাড়িয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা প্রফেসর আছে, বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সেক্টরে, নাসাতে আমাদের বাংলাদেশের যারা আছেন বিজ্ঞানী হিসেবে যারা আছেন, আমরা এই সকল লোকগুলোকে যদি আমরা প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে শেষ মর্যাদা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে আমরা যদি নিয়ে আসতে পারি, একজন ওয়ান ম্যান ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, একজন মানুষ একটা ওয়ান আইডিয়া ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, একটা আইডিয়াও একটা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে, একটা দেশকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে সে জায়গায় সরকারকে গুরুত্ব দেওয়া উচিত, এবং সরকার সে ব্যাপারে যদি ফোকাস করে অবশ্যই বিরোধী দলের জায়গা থেকে সে সহযোগিতা পাবে। এবং এটাকে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, সরকার মানে দেশের যারা আমরা এখন শাসন ব্যবস্থায় আছে সরকারদের বিরোধী দল, মানে যে কোনো মূল্যে ক্ষমতা যাইতে হবে, এটা যেমন পরিহার করতে হবে, আবার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, এবং একদম সরকার শেষ পর্যায়ে চলে এসেছি। এই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাকে একটা ছোট বিষয় নিয়ে শেষ করব, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যে বিষয়টা নিয়ে এখন বহুল আলোচিত হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, কিন্তু পর্যালোচনা করে অনেক কিছু কাটছাট করে সেটা করা সম্ভব। এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আসলে জিনিসটা খোলাসা কিভাবে করা সম্ভব, বা কাটছাট করলে দেখুন যে বহুল আলোচিত এই যে বাণিজ্য চুক্তি, এই চুক্তিটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। এবং এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা, এই চুক্তিগুলোর এমন এমন কয়েকটা ধারা রয়েছে, যেই ধারাগুলো আসলে মানে কোনো দেশপ্রেমিক, স্বাধীন চেতা নাগরিক, কোনো বাংলাদেশের নাগরিক বা যে কোনো দেশের নাগরিক এই ধরনের চুক্তিগুলোর সঙ্গে একমত হতে পারে না। এবং এত গোপনীয়তার সহকারে নির্বাচনের মাত্র 3-4 দিন আগে এটা করা হয়েছে, এটা তো ধরেন উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। এবং সরকারের প্রথম দিক থেকেই অনেকে তার ব্যাপারে অনেক সময় অনেক ধরনের আশঙ্কা করছিল। সেই আশঙ্কাগুলোর কিছু প্রমাণ উনি মাঝে মাঝে দিয়েছেন। ভালোর দিকটা খুব কম করতে পেরেছেন, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং এই যে কাজগুলো করেছেন, বিশেষ করে এই চুক্তিটা, এটা একটা দেশের স্বাধীন অস্তিত্বের সঙ্গে বেমানান।
এখন আন্তর্জাতিকভাবে একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করার পরে সেই চুক্তিগুলো আসলে আপনার বাদ দিয়ে দেওয়ার কোনো বিধান নেই। সেখানে আলোচনা করে যদি নিজেদের স্বার্থকে কিছুটা রক্ষা করা যায়, স্বার্থের বিষয়গুলো উপস্থাপন করে কিছুটা সমন্বয় করা যায়, সেটা করা যায় কিনা আমার মনে হয় সেটা ইঙ্গিত করা হয়েছে। ভাই কথা বলতে গিয়ে কিছু কথা বললেন যে মেধার যে প্রধানমন্ত্রীর বক্তব্য, সেই প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সেখানে গিয়ে উনি বলেছেন একটা পর্যায়ে যে মেধা কিভাবে হবে, এই দলীয় লোকদেরকে যদি আপনার নিয়োগ দেওয়া হয় তাহলে তো সেটা হবে না। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কিছু কিছু বিষয়ে একমত হয়েছে। মেধার ভিত্তিতে যখন আসছে, মেধার ভিত্তিতেই সব কিছু করা সম্ভব, করা উচিত। এখন দলীয় লোক যদি মেধার মধ্যে থাকে বা আগের সরকার আমলে নির্যাতিত থাকে, অবহেলিত থাকে, তাদেরকে তো একটা সরকার যারা নির্বাচিত হয়েছে নিশ্চয়ই তাদেরকে মূল্যায়ন করবে এবং তাদেরকে সামনে এসে যেটা সরকার প্রধান বলেছেন, সরকারের নির্বাচিত প্রতিনিধি সেটাই তো করতে চাইবেন, এটা তো স্বাভাবিক। তো সরকার প্রধানের বক্তব্য যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা অ্যাপ্রিসিয়েটেবল, তাহলে সরকার প্রধান যেটা করেছেন, সরকার প্রধানের নিয়োগকৃত ভিসি হোক বা অন্য যে কেউ হোক, উনি তো সেটাই করতে চাইবেন। সমস্যাটা কি? সমস্যাটা হলো আমাদের মানসিকতার। এখন এই যে ইউনূস সরকারের আমলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে বলা হয় যে জামাত সমর্থিত ভিসি ম্যাক্সিমাম জায়গায়, এবং এই জন্য ইউনূস অনেক সময় ইউনূস সাহেবের এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু কিন্তু আমাদের ভাইয়েরা বলতে চান না আর কি, এইসব চুক্তির ব্যাপারে খুব একটা মুখ খুলতে চান না, কারণ ওখানে আমাদের কিছু স্বার্থ ছিল, আমাদের কথা শুনতো, আমরা অলিখিতভাবে রাষ্ট্র ক্ষমতা ভোগ করেছি। আপনি দেখেন ইউনূস সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার, তার নিয়োগ মানে উনি ওইখানে কর্মদিবস ছিলেন 547 দিন, তিনি নিয়োগ দিয়েছেন 425 জন। 547 সেটাই নিয়োগ দিয়েছেন এই 400। নিয়মের বাইরে থেকে যদি আমরা না বের হতে পারি, যে শিক্ষা ব্যবস্থা আপনি দেখেন যতই কথা বলি মেধা পাচার, সেটা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি বের ভিসি হতে ছিলেন পারবো না। সালেহ হাসান নকিব, 557 দিন তিনি ক্ষমতায় ছিলেন, তিনি 478 জন নিয়োগ দিয়েছেন। আপনি দেখেন যে এই 35 জামাতপন্থী 100 দিনে 6500 জনকে নিয়োগ দিয়েছেন, আর তাদের জায়গা দিতে হয়েছে 6-7 বছর ধরে কর্মরত অভিজ্ঞ লোকবলকে ছাঁটাই করা হয়েছে। তো এখন এই জাতীয় কিছু বিষয় আছে। তো অর্থাৎ যিনি ক্ষমতা থাকেন তিনি ক্ষমতার অপব্যবহার করেন, অপচর্চা করেন, এটা আমাদের দেশের মানসিক একটা এই সমস্যা। মানসিকতা থেকে বের এই হতে হবে। মানসিকতা থেকে যদি আমরা বের না হয়ে যাই, তাহলে এই যে আপনার 500 দিনের মধ্যে 400-450 লোক নিয়োগ করা, এটাও তো আপনার বিবেচনা করতে হবে যে আমরা যে বলি সততার কথা, নিষ্ঠার কথা, এই যে আপনার কয়েকদিনের যে আপনার, আমার মনে হয় সময় নেই আপনার, আমাদেরও আমার আসলে কাছে শেষ পর্যায়ে চলে কিছু এসেছি। বিষয় আছে এবং এমন আমরাও চাই আসলে যে বিষয়গুলো পরিমাণ এই লোক মেধা ছাঁটাই পাচার করা বা হয়েছে শিক্ষা ব্যবস্থার জন্য ব্যাংকগুলোতে, ক্ষতিকর, এত সেই পরিমাণ লোক ছাঁটাই করা বিষয়গুলো হয়েছে নজিরবিহীন। থেকে ওভারকাম করতে হবে এবং আমাদের কিভাবে নিয়োগ হয়েছে সেটাও একটু বলেন। জি শুনবো আমরা অন্য কোনো অনুষ্ঠানে। ধরে নিয়ে আসা জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের মতো আমরাও চাই আগামী দিনে বাংলাদেশ একটি দায়িত্বশীল নেতৃত্বের মধ্যে সুন্দরভাবে এগিয়ে যাক। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।